হ্যালো বন্ধুরা, অ্যাটাইপিক্যাল ফ্যামিলির এপিসোড 7 এক্সপ্লেন করব। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিও। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের প্রথমেই দেখতে পাচ্ছি বিয়ে ভেঙে যাওয়ার জন্য গিজোরও মন ভেঙে গেছে। তাই বিয়ের মুহূর্তেতেও বারবার করে ফিরে যেতে চায়। ও এক্স্যাক্টলি জানতে চায় যে দাহাই কেন এই বিয়েটা করেনি, তাই জন্য চোখ বারবার করে বন্ধ থাকে। এদিকে ডংহি ওর মাকে বলে, দেখলে তো সেই বিয়েটা ভেঙেই দিলে, তাহলে এত খরচা করার কি দরকার ছিল। ওর মা বলে, যা করেছি বেশ করেছি। ঠিক সেই মুহূর্তে ডংহি ওর মাকে ওই আংটিটা দিয়ে বলে এই মেয়েটা সত্যিকারেরই ফ্রড ছিল। গিজোর বাবা ওর মাকে কিছু বোঝাতে গেলে উনি শুনতে চায় না। এরপর ডংহি ওকে বলে, তুই সবার সামনে কি প্রুফ করতে চাইছিস। এদিকে গিজো খানিকটা আবারও আগের মতন পাগল হয়ে গেছে। বারবার করে দাহাইকে ফলো করার চেষ্টা করছে যে সেদিন কেন দাহাই এমনটা করেছিল। এরপর গিজো অতীতে গিয়ে দেখে যে ওর মায়ের সাথে এখানে ওর মায়ের একটা ঝগড়া সৃষ্টি হয়েছিল। ওর মা এখানে সকলের সামনে সত্যিটা সামনে এনেছিল। দাহাই জানতো যে এটা তো মিথ্যে নয়, যে সত্যি দাহাই ওদেরকে ঠকাতে এসেছিল। তাই যখন ও শেষবারের মতন এখানে জিজ্ঞেস করেছিল দাহাইকে যে সত্যি তুমি এগুলো করতে চাও, আমি তোমাকে 13 বছর আগে বাঁচিয়েছি বা যাই করেছি না করেছি, তোমার কি কোনো ফিলিংস নেই, কিছু বলো। তখন দাহাই বলেছিল, হ্যাঁ তুমি তো জানোই এটা আমার 3 নাম্বার, আমি 3 নাম্বারের বারোই সেম করেছি, আর ওগুলো মিথ্যা কথা, ওগুলো ছেলেদের পটাতে গেলে বলতে হয়, বুঝেছো, মাথায় ঢুকেছে। দাহাই এই কথাগুলো কিন্তু গিজো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাই জন্য ও যখন টাইম ট্রাভেল করে পাস্টে, তখন ওর দিকে দূর থেকে দাহাই হাঁ করে তাকিয়ে থাকে। এখানে কিন্তু একমাত্র দাহাই ওর পাস্টের অবস্থাটাকে দেখতে পাচ্ছিল। তারপর যখন ওখান থেকে গিজো চলে যায়, তখন ওর পাস্টের অংশ চলে যায়, আর এটাও বলে যায় তোমার মুখ আমি কোনোদিনই দেখবো না। তারপর ফিরে এসে ম্যারেজ সার্টিফিকেটটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। দাহাইও ফেরার পর ওর মা ওকে বলে, কেন এরকম করেছিলিস, সেরেমনিটা কেন নষ্ট করলি, তুই কি প্ল্যান করতে চাইছিস। তখন ওর মাকে বলে, আমি এসব ছেড়ে দিতে চাই, আর যদি 13 বছর আগে আমাকে বাঁচানোর জন্য তোমার আফসোস হয়ে থাকে তাহলে আমাকে আজই মেরে ফেলো। কথাটা বলার জন্য দাহাইকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়। ওর মা এবার ভাবতে থাকে সত্যি কি ওদের সুপার পাওয়ার আছে। দাহাইয়ের আঙ্কেল এখানে তাই বলতে থাকে, হিউং তাই, যে থাকতে পারে। এদিকে ওর বোন কাংও বলে যে হ্যাঁ ওই মোটা মেয়েটা তো হাওয়ায় উড়ছিল। তখন ওর মা বলে, তাহলে তো সেটা আমাকে দেখতে হচ্ছে সত্যি কি আছে। এদিকে ইনা ওর বাবার কাছে এসে দেখে ওর বাবা আবারও টাইম ট্রাভেল করছে। জিমের মধ্যে গিজো ব্যায়াম করতে করতে পালিয়ে যায়। ডংহি সকলের সামনে বিষয়টা ঢাকা দেওয়ার জন্য নিজের নামে চালিয়ে নেয়। গিজোর বাবা এই ব্যাপারে ছেলের সাথে কথা বলতে হলে উনিও দেখে টাইম ট্রাভেল করছে। এদিকে ডংহি যখন জানতে পারে যে নিজের দাদা নেই, তখন ওর মাও চিন্তা পড়ে যায়। ওর মা বলে, তোরা আমাকে আগে বলিসনি কেন, আর এখন ইনার উপর চোখ রাখ, আমি আর কিছু শুনতে চাই না। ইনা বেচারি স্কুলে একা হয়ে যায় যবে থেকে ওর হাইরিমের সাথে ঝগড়া হয়েছে। ওর ক্রাশ ছেলেটি বলে, তুমি যাবে না। তখন এখানে ইনা বলে, না আমি যাব না। হাইরিম তখন এসে বলে, আমি তোমাকে ইনভাইট করছি চলো। তখন ওর চোখ থেকে চশমাটা খুলে নেয়, আর তখন ও চোখের ভাষায় বুঝতে পারে যে হাইরিম অ্যাকচুয়ালি চায় না যে ইনা সেখানে যাক। মনে মনে বলে যে যেতে হবে না, তুমি দূরেই থাকো। তাই জন্য ইনা রাগ করে ওখান থেকে ছুটে পালিয়ে যায়, আর ওর চশমাটা ওখানেই পড়ে থাকে। চশমা ছাড়া ওর চোখের ভিশন আবছা ছিল। তখন ও মারা যাওয়ার আগে নিজের মায়ের কথা ভাবতে থাকে। ওর মা বলে, তুই একটা সুন্দর ফ্যামিলি খুঁজে নে, তোর বাবা জানি না কি করবে। তার কথা ভাবতে ভাবতে রাস্তার মাঝে চলে আসে। এরপর রাস্তার মাঝে আসার পর চারিদিকের লোকেরই চোখের ভাষাও বুঝতে থাকে। কেউ বলে যে মেয়েটা কি পাগল, তো কেউ বলে এরকম ভাবে আনমনা হয়ে কেউ পথ চলে। এটাতে ও নার্ভাস হয়ে কাঁদতে শুরু করে। এদিকে ইনার দাদু ওকে ফোন করে ফোনে পায় না, তার জন্য প্রচন্ড চিন্তায় পড়ে যায়। ওর দাদু যখন নিজের ওয়াইফের কাছে বলতে যায়, ওয়াইফ বলে আমি এখন ঘুমানোর চেষ্টা করছি। তাই জন্য গিজোকে বাধ্য হয়ে বলতে আসে। কিন্তু গিজো তখন টাইম ট্রাভেলের মধ্যে স্মৃতিগুলোকে রোমন্থন করছিল, তাই জন্য ওকে দেখতে পায় না। এরপর হঠাৎ করে টাইম ট্রাভেল করতে করতে গিজো যখন নিজের রুমে ফিরে আসে, ওর বাবা বলে আমি তোর জন্যই ওয়েট করছিলাম। তখন ওর বাবাকে ও সব জানায় যে ইনা এখানে আমি খুঁজে পাচ্ছি না, ইনার কোনো খবর নেই। এদিকে ইনা চলে গেছে সেই স্টিম বাথ সেন্টারে এখানে দাহাইয়ের সাথে দেখা করতে, যেখানে যাওয়ার পরে ওর ওই বদমাইশ সৎমা ওকে ডিম সেদ্ধ আর খাবার দাবার দিয়ে বলে, সত্যি কি তোমার ফ্যামিলির সুপার পাওয়ার আছে, তাহলে তোমার কি সুপার পাওয়ার আছে। তোমার পিসি উঠতে পারে, শুনেছি ওদের নাকি সব ডিপ্রেশন বা বিভিন্ন
ওর অসুখ থেকে এসব আর পারে না। আচ্ছা তুমি বললে না তো তোমার কি পাওয়ার আছে, আর তুমি ডিম খেতে চাও না? ইনা এরপর ডিমটা নিয়ে কপ করে খেয়ে বলে কোনো প্রুফ নেই, এ দেখো আমি কোনো পাওয়ার আপনাকে দেখাচ্ছি না। এরপর দাহাইয়ের সাথেও দেখা করতে দেওয়া হয়। দাহাইকেও সৎমা বলে মেয়েটার মধ্যে কি পাওয়ার আছে আমাকে জানতেই হবে, তাহলে গেমটা আমরা আরো বড় লেভেলে খেলতে পারবো, ওদেরকে ব্ল্যাকমেল করতে পারবো, ওরাও পুলিশের কাছে যেতে পারবে না, তখন মজাটা দারুণ হবে, আর তোকে আমি আরো একটা চান্স দেবো। এগুলো শোনার পর দাহাই কিছু বলে না, চুপচাপ থাকে। কিন্তু দাহাই ইনার কাছে এসে বলে যে তোমাকে বারণ করেছিলাম না, এখানে এসছো কি জন্য? তখন ও চোখে চোখ মেলাতে চায় না, যাতে ওর মনের কথা ইনা বুঝতে না পারে। ইনাকে বলে তোমার চশমা কি হলো, কেউ কি তোমার স্কুলে ডিস্টার্ব করছিল? ইনা বলে যে না সেরকম কিছু নয়, আমি এমনি এলাম তোমার সঙ্গে দেখা করতে। কিন্তু কোনোভাবেই দাহাই ওর চোখের দিকে চোখ মেলায় না, শুধু বলে তোমাকে এখানে আসা উচিত হয়নি, চলো এখান থেকে চলে যাই, তোমাকে আমি নতুন চশমা কিনে দিচ্ছি। যাওয়ার আগেও এখানে দাহাই ওর ওই সৎ মাটি ওর কাছে এখানে আসলে ওর পাওয়ার জানতে চাইলে দাহাই ওনার হাত থেকে এখানে ইনাকে রক্ষা করে, আর ওই জায়গা থেকে এসে ওকে একটা সুন্দর চশমার দোকানে সে চশমা কিনে দেয়। চশমার দাম অনেকটাই বেশি ছিল, কিন্তু ইনার যেহেতু পছন্দ ছিল তাই জন্য দাহাই সেটা কিনে দেয়, আর ইনা প্রচুর এক্সাইটেডও ছিল। তারপরে এখানে ইনার বাবা গিজোকে ফোন করে ডেকে নেয়। এখানে ইনা বলে যে তুমি এখান থেকে চলে চলো, তোমার সৎমাটা মোটেই ভালো নয়, তোমায় বন্দি করে কষ্ট দেবে। কিন্তু দাহাই ওর কথা শোনে না। এদিকে গিজো এসে অনেক রাগারাগি করে যে কি দরকার ছিল ওর কাছে আসার। গিজো কিন্তু দাহাইয়ের সাথেও খুব খারাপ বিহেভিয়ার করে, ইনা কিছু বলতে চাইলেও শোনে না, ওখান থেকে গটগট করে চলে যায়। তারপর নিজের মেয়েকে গাড়িতে বসিয়ে এসে বলে কি ব্যাপারটা কি, আবার এরকম করার মানেটা কি? আচ্ছা একটা কথা বলো, 13 বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তুমি এটাই মনে করো তাই তো? ফায়ারের ঘটনাটা সত্যি মিথ্যা জানি না, তবে সেদিন যখন তুমি বিল্ডিং এ আটকে গেছিলে আমার জায়গায় আমার এক বন্ধু তোমার জন্য প্রাণ দিয়েছিল, তার ফ্যামিলি আছে, বউ আছে, ছোট বাচ্চা আছে, জীবনটাকে জীবনের মতো বাঁচো আর স্বার্থ নিয়ে বেচো না। তারপরেও এখানে আবারও ফিউচারের গিজোকে দেখতে পাই যে টাইম ট্রাভেল করে ওর কাছে আসে, এসে এখানে দাঁড়ায়। আর দাহাই বলে তুমি আবার কেন এসেছো? তো ফিউচারের গিজো বলে তুমি আমাকে আটকাও, কারণ আমার বোন ডংহির একটা বিপদ ঘটেছে। তো এরপর কেউই তোকে দেখতে পাচ্ছিল না, যেহেতু শুধুমাত্র দাহাই দেখতে পাচ্ছিল, তাই জন্য একটু দাহাইয়ের বিহেভিয়ার দেখে ইনা আর আসল গিজো মানে প্রেজেন্টের গিজো অবাক হয়ে যায়। দাহাই এরকম বিহেভিয়ার দেখে প্রেজেন্টের গিজো বেরিয়ে এসে বলে এটা এখানে কি আমি আছি নাকি? তখন দাহাই বলে হ্যাঁ। তখন বলে কি বলছে কি? তখন প্রেজেন্টের গিজোকে ফিউচারের গিজো বলে যে আমার বোনের একটা বড় বিপদ, ওকে ফোন করে জানাও। ওকে ফোন করে জানালে ডংহি বিষয়টা পাত্তা দেয় না, কারণ ওর ভাই কোনোদিনই ওকে ফোন নিয়ে সেরকম খোঁজ নেয়নি। এদিকে কাং ওই জিমের মধ্যে ছিল, কাং ওকে বিপদে ফেলবার প্ল্যান করছিল। এরপর ওকে পুরো বিষয়টা জিজ্ঞেস করলে দাহাই বলে যেটুকু বলতে বলা হয়েছে সেটুকু বললাম, আর বলতে পারবো না। কাং যখন ওখানে বলে যে আমি জিম ছেড়ে চলে যাচ্ছি, আর তোমার এখানে দামি জিনিসপত্রগুলো আমি নিয়ে গেলাম, ডংহি ভুল করে বলে তুমি যাও নইলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। কাং এবার ওকে মজা দেখাবার জন্য লকার রুমের চাবি নিয়ে ওখানে চলে যায়, আর কারেন্টের বক্স থেকে লিফটের সমস্ত দরজা বন্ধ করে দেয়। তারপর এখানে সিঁড়ির মধ্যে কনস্ট্রাকশনের সব বোর্ড লাগিয়ে দেয়। এই সুযোগে ডংহি রুমে এসে ডক্টর জিহানকে ফোন করে দেখা করতে চায়, কারণ জিহানকে সত্যি মন থেকে পছন্দ করত। কিন্তু জিহান বলে ঠিক আছে তুমি আমার ক্লিনিকে আসো। এটা শোনার পর ডংহি ছুটতে ছুটতে লিফটের কাছে যায়। লিফটের সব দরজা সব বন্ধ ছিল, সব কনস্ট্রাকশনের কাজ চলছিল। সিঁড়ি দিয়ে যেতে গিয়েও দেখে কনস্ট্রাকশন চলছে, তাই জন্য মনে মনে ভাবে আমি কি তাহলে উড়বো? তাই জন্য সিঁড়ির কাছে এসেও চেষ্টা করে ওরা, আর একটা পা দিয়ে এখানে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই কাং পিছন থেকে ওকে ভিডিও বানাতে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এখানেও না উড়ে বরং দাহাইয়ের গায়ের উপর পড়ে। দাহাইয়ের হাতে চোট লাগে ওকে বাঁচাতে গিয়ে। আর ডংহি এখানে দূরে দাহাইকে দেখতে পেয়ে ভাবে যে এটা হয়তো ওকে মারতে এসেছে। তারপর এখানে আমরা দেখি গিজো আর দাহাই দুজনে ধরাধরি করে ডংহিকে হাসপাতালে নিয়ে যায়। এটা দেখার পর দাহাই বলে তোমার হাতে চোট লেগেছে, গাড়ি আমি চালাচ্ছি। কাং এরপর নিজের মাকে ফোন করে বলে দাহাইয়ের উপর নজর রাখো। ওর মা বলে সব রেডি আছে, আঙ্কেল ওর পেছনেই আছে। এরপর হাসপাতালে গিয়ে ডংহি চেক আপ করা হয়। ডংহিকে বলা হয় যে বেশি কিছু খাওয়া দাওয়া করেনি বলে ওর এমন হয়েছে। আচ্ছা দাহাইয়ের কি কোথাও চোট লেগেছে? ডক্টর তাই জন্য পরীক্ষা করার জন্য ওকে ডাকে। এদিকে ইনা দাহাইকে জিজ্ঞেস করে, ইনাকে বলে যে তোমার কেন ক্ষতি হতে পারে। তখন কিন্তু ওর চোখের দিকে তাকায় না।
বলে আটটা কথা আমি তোমাকে আজ বলি, তোমার বাবার ফিউচারের রূপ আমি দেখতে পাই, ইভেন তাকে আমি ছুঁতেও পারি। এটা শুনেই না অবাক হয়। ডংহির যখন জ্ঞান ফিরে আসে ও দেখে হাসপাতালে। এদিকে ওর বাবা চিন্তায় চিন্তায় ওর মাকে সবটা জানায়। তখন জানায় যে দাহাই নাকি এখানে গিজোর সঙ্গে আছে আর ডংহি অসুস্থ। ডংহি ফোনে মাকে বলে আমি হাসপাতালে, সব কিছুর পিছনে দাহাই আছে। ডংহি ভুল বোঝে। ওর মা বাবা বলে আমরা এক্ষুনি আসছি। ফোনটা তখন এখানে কেটে দেয় গিজো। বলে তুমি সব কি বলছো, দাহাই আমাকে খবর দিয়েছে তোমায় বাঁচাবার জন্য। ডংহি বলে আমাকে পেছন থেকে কেউ ফেলে দিয়েছে। তারপর পর্দা টেনে ওকে একটা কিছু বলে, যেখানে দাহাইয়ের আঙ্কেল হিউংতাইও ছিল। এরপর সোজা হসপিটালে ঢুকে দাহাইয়ের গালে একটা সপাটে চড় বসায় আর বলে তোমার লজ্জা করে না, একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে এসব করতে চাইছো? দাহাই বলে আমার গায়ে হাত তুলেছেন, আমার মা আপনাকে ছেড়ে দেবে না, এটুকু মনে রাখবেন, বলে চলে যায়। এবার এখানে প্রচুর বকাবকি করতে থাকে ইনাকে ওর ঠাকুমা। বলে তোমার এরকমটা করা একদম উচিত হয়নি, তুমি ওখানে কেন গেছিলে? ইনা বলে তোমরা বুঝতে পারছো না। আচ্ছা দাদু, তুমি তো জানো যে বাবার ওই পাওয়ার ফিরে আসার পিছনে দাহাইয়ের একটা বড় জায়গা আছে। তারপর ওর আঙ্কেল হিউংতাই বলে বাইকে ওঠো, আমার সঙ্গে চলো। তারপর ওরা এখানে ফিরে আসে। এই প্রথমবার এখানে গিজোর মা জানতে পারে যে ওর পাওয়ারের সাথে দাহাইয়ের পাওয়ারের কোনো ক্ষমতা আছে। ওদের দুজনের পাওয়ার মিউটেশন হয়েছে। তো এই মিউটেশনের কারণে ওরা দুজনে এখানে, ওর দাদু আর ওর মা দুজনে মিলেই এখানে বই পড়তে থাকে। বইয়ের মধ্যে জানতে পারে যে সত্যি ওদের দুজনের মিউটেশন হয়েছে। এদিকে ডংহি এখনো একটু মন খারাপ করে রয়েছে, কারণ ডক্টর জিহানের সাথে ওর দেখা হয়নি। জিহানকেও সব সত্যিটা বলতে চায়। এদিকে গিজোকে দেখি বোনের জন্য চিন্তিত। বোনকে বলে তুমি ঠিক আছো তো? ঠিক আছে, আমিও ঠিক আছি। ওর বোন ডংহি বলে তোরও হাত পা কোথাও ভাঙেনি তো? বলে না। তারপরে ওকে প্রশ্ন করে তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই আগের থেকে অনেক বদলে গেছিস, আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস আর গুড নাইট। তারপর চলে যায়। এদিকে ইনা ওর বাবাকে দেখেই বলে বাবা তুমি এখনো বুঝতে পারছো না, দাহাই তোমাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ছে। সেদিন ও কেন বিয়েটা ভেঙে দিয়েছে, তুমি যদি এটা এখনো বুঝতে না পারো তাহলে তোমার টাইম ট্রাভেল করে উত্তরটা জানা উচিত। এই কথাটা শোনার পর গিজোর মাথায় সত্যি আসে যে সেদিন সত্যি মেয়েটা কেন বিয়ে ভেঙে দিয়েছিল। তাই বিয়ে ভাঙার পরবর্তী ঘটনায় ও আবারও যখন দেখা করতে যায় তখন দাহাইয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল আর তখন ও বলছিল সব শেষ হয়ে গেছে। তখন যখন দাহাই বলে যে আমি বুঝতে পারছি তোমার এটাতে অনেক প্রবলেম ছিল, তখন মা চলে আসে আর ওকে চড় মেরে মারতে মারতে গাড়িতে তুলে নেয়। এটাতে বুঝতে পারে গিজো যে ওকে এগুলো জোর করে করানো হচ্ছে, দাহাই এগুলো নিজে মন থেকে করেনি। ফিরে আসার পরও ওকে প্রেশার ক্রিয়েট করা হয় আর এরকমটা করার জন্য প্রচুর বকাবকিও করা হয়। এরপর ওর মা ওকে বলে তুই মেয়েটাকে পিছনে টাকা খরচা করছিস, কি করতে চাইছিস কি এক্স্যাক্টলি বুঝতে পারছি না। ঠিক তখনই ওদের রুমের কাছে ওখানে গিজো চলে আসে। গিজো এসে বলে তুমি বুঝতেই পারছো যে আমাদের সকলেরই দাহাইকে দরকার, আমাদের ফ্যামিলির সকলেরই মানসিক রোগ রয়েছে, দাহাই আমাদেরকে হেল্প করবে, তাই আমরা এবার লিগ্যাল ডিলে আসি। তোমারও দাহাইয়ের থেকে টাকা ইনকামের দরকার, আমারও দাহাইকে দরকার। এদিকে গিজোর বাবাকে দেখি ওনার পেছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে। বাইরে আসার পর দাহাই অনেক চিৎকার করে, বলে এরকম করার মানেটা কি? গিজো বলে তুমি সব বুঝতেই পারছো, এবার থেকে তোমাকে আমার সঙ্গে আরো বেশি বেশি করে থাকতে হবে, বেশি বেশি করে টাইম কাটাতে হবে, যাতে আমি ওই স্মৃতিগুলোকে সব মুছে ফেলতে পারি, এভাবেই আমাদের সম্পর্ক শেষ হবে। ঠিক তখনই ও চোখ বন্ধ করে আবারও টাইম ট্রাভেল করতে থাকে। আর তখন যেদিনকায় ইনাকে উদ্ধার করে সেই দিনের টাইম ট্রাভেলে যায় আর সেই দিন গিয়ে ওকে বলে যে আমার বোনের বিপদ হবে আর আমার পথ আটকাও। তখন ও দাহাইকে দেখতে পায়, চোখের জলে মেয়েটা ভাসাচ্ছিল। এরপর গিজো এসে দাহাইয়ের হাতটা ধরতে যায়। তার আগে এখানে বলে দাহাই যে তুমি কেন বারবার আমার সাথে টাইম ট্রাভেল করতে চাও? গিজো একটাই কথা বলে আমাকে যেতে দিও না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, আমি তোমার সঙ্গেই নিজের জীবনের শেষ কয়েকটা মুহূর্ত কাটাতে চাই। এখানেই এই পর্ব শেষ হয়।